হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় 50 নম্বরে যেমনটা তোমাদের সিলেবাস রয়েছে জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছিলাম এবং বিগত 3টে দিন একটু আমি ক্লাস করাতে পারিনি, তার জন্য সরি। তো আজকে থেকে আবারও আমি ক্লাসগুলো করাবো। তো আজকে আমরা করবো 7 নম্বর প্র্যাকটিস সেট। বিগত 6টা প্র্যাকটিস সেট আমরা করে ফেলেছি, তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং এই যে প্রশ্নটা মানে 50টা প্রশ্ন, সেটা কিভাবে সাজিয়েছি: ইতিহাস থেকে 10টি, ভূগোল থেকে 6টি, সংবিধান থেকে 6টি, অর্থনীতি থেকে 4টি, বিজ্ঞান থেকে 10টি, স্ট্র্যাটেজি থেকে 8টি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6টি। টোটাল 50টা, যেমনটা পিএসসির এক্সাম প্যাটার্ন থেকে থাকে সেই ওয়াইজ প্রশ্ন তো সাজানো হয়েছে। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে এবারে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে: শেষ মৌর্য শাসক কে ছিলেন যাকে তার সেনাপতি হত্যা করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরগুলো নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা। তো প্রথম আমরা ইতিহাসের 10খানা প্রশ্ন তো দেখব। ইতিহাসের 10টা প্রশ্নকে আমি আবার 3টে ভাগে ভাগ করেছি: 3টে এনসিয়েন্ট, 3টে মেডিভেল এবং 4টে মডার্ন। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য শাসক যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিলেন। দেখো ডিটেলসে, মৌর্য সম্রাট বৃহদ্রথ তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ কর্তৃক নিহত হন এবং তারপরে শুঙ্গ ডাইনেস্টি বা শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। 185 থেকে 183 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন। 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন? নিচের 4জন ব্যক্তিবর্গের নাম দেওয়া রয়েছে: পতঞ্জলি, কালিদাস, হেলিওডোরাস এবং বাসুদেব। তো নিচের কোন ব্যক্তি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, পতঞ্জলি। এবং পতঞ্জলি কে ছিলেন? যোগ দর্শনের প্রবক্তা। 3 নম্বর প্রশ্ন দেখো, দেবী চন্দ্রগুপ্তম এর রচয়িতাকে? নিচের কোন ব্যক্তি দেবী চন্দ্রগুপ্তম লিখেছিলেন? খুবই বাছাই করা প্রশ্ন উত্তর করছি প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে। তো একটা দিনও ক্লাস মিস করবে না, এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিশাখা দত্ত দেবী চন্দ্রগুপ্তম লিখেছিলেন। 4 নম্বর প্রশ্ন আমরা মেডিভেল অর্থাৎ মধ্য ভারতের ইতিহাসের মধ্যে ঢুকে পড়লাম। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে সর্বপ্রথম আকবর কর্তৃক দিন ই ইলাহি নামক নতুন ধর্ম গ্রহণ করেছিলেন? নিম্নলিখিতগুলির মধ্যে কে সর্বপ্রথম আকবর কর্তৃক দিন ই ইলাহি নামক নতুন ধর্ম গ্রহণ করেন? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বীরবল। বীরবল ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই দিন ই ইলাহি নামক নতুন ধর্ম গ্রহণ করেছিলেন। দিন ই ইলাহি 1582 সালে প্রতিষ্ঠিত হয় এবং বীরবলের আসল নাম কি পরীক্ষায় আসে? সেটা হচ্ছে মহেশ দাস। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জিল ই ইলাহি উপাধি গ্রহণকারী দিল্লির প্রথম সুলতান কোনটি? নিচে 4জন সুলতানের নাম দেওয়া রয়েছে: বলবন, রুকনুদ্দিন ফিরোজ শাহ, বাহারাম শাহ, নাসরুদ্দিন মাহমুদ। তো নিচের কোন ব্যক্তি জিল ই ইলাহি উপাধি গ্রহণকারী দিল্লির প্রথম সুলতান ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বলবন। ডিটেলসে দেখো, বলবনের মতে যিনি 1266 সি থেকে 1286 পর্যন্ত শাসন করেছিলেন, সুলতান ছিলেন পৃথিবীতে ঈশ্বরের ছায়া, যাকে জিল ই ইলাহিও বলা হয়। অর্থাৎ এই জিল ই ইলাহি কথাটার অর্থ কি? ঈশ্বরের ছায়া। এবং ঐশ্বরিক অনুগ্রহের প্রাপকের নিয়াবত ই খুদাই বলা হতো। অর্থাৎ বলবন নিজেকে ভগবানের সমতুল্য মনে করত।
নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর নিচের কোন যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেছিলেন? ভিভিআই প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। এবং সেই যুদ্ধে বাবর নিচের কোন যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেছিলেন? পরীক্ষায় অনেকবারই এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, রুমি কৌশল বা রুমি পদ্ধতি। এবং বাবর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ভারতে কামান প্রচলন করেন। ভারতে কামান বা আগ্নেয় অস্ত্র প্রথম প্রচলন করেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন থেকে আমরা মডার্ন হিস্ট্রির মধ্যে ঢুকে যাব। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1925 সালের কানপুর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি ছিলেন? 1925 সালে যে কানপুর অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেখানে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর এখান থেকে অপশন এ, সরোজিনী নাইডু। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি। এবং যেটা অ্যানি বেসান্ত হবে, এটা অ্যানি বেসান্ত ছিলেন প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। 8 নম্বর প্রশ্ন দেখো, এ ও হিউমের জীবনমূলক স্মৃতিকথা লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? অ্যালান অক্টাভিয়াম হিউম তার জীবনীমূলক স্মৃতিকথা লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। এবং এ ও হিউম কেন গুরুত্বপূর্ণ? এ ও হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য নিচের কোন কমিটি গঠন হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, র্যাডক্লিফ কমিটি। র্যাডক্লিফ কমিটি গঠন হয়েছিল ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য। এবং বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সীমানা রয়েছে যেটা র্যাডক্লিফ লাইন নামেও পরিচিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর দেখে নাও অপশানে 1815 সালে। দেখো ডিটেলসে, 1815 সালে রামমোহন রায় কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভার প্রধান আলোচ্য সূচি ছিল দার্শনিক আলোচনা। এবং 1823 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এই আত্মীয় সভা। 11 নম্বর প্রশ্ন থেকে আমরা জিওগ্রাফির উপর থেকে বা ভূগোলের উপর থেকে 6খানা প্রশ্ন তো দেখে নেব পরপর। নিচের কোন স্থানে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বার্নপুর। বার্নপুরে ভারতের প্রথম ইস্পাত কারখানা শুরু হয়েছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, এলাকা ভিত্তিক নিচের কোনটি ভারতের বৃহত্তম ফিজিওগ্রাফিক একক? প্রশ্নটাকে ভিভিআই করবে। এলাকা ভিত্তিক অর্থাৎ এরিয়া ওয়াইজ নিচের কোনটি ভারতের বৃহত্তম ফিজিওগ্রাফিক একক? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান ট্র্যাপ যেটাকে আমরা বলে থাকি সেটা। 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পাস মানালিকে লেহের সাথে সংযুক্ত করে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন সি, বারলাচলা পাস। বারলাচলা পাস মানালিকে লেহের সাথে যুক্ত করে। এবং এটি কোথায় অবস্থিত রয়েছে? হিমাচল প্রদেশে। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন হিল স্টেশনটি উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি। নিচের কোন হিল স্টেশনটি উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত রয়েছে?
সঠিক উত্তর দেখে নাও অপশন সি, দারিংবাড়ি। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে, মাউন্ট আবু ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে মাউন্ট আবু অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, রাজস্থান। দেখো এটি আরাবল্লী রেঞ্জের অবস্থিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বরাজ দ্বীপের অপর নাম? তো স্বরাজ দ্বীপের অপর নাম হয়ে যাবে অপশন বি, হ্যাভলক দ্বীপ। 17 নম্বর প্রশ্ন থেকে আমরা পলিটি বা সংবিধানের মধ্যে ঢুকে বললাম। দেখো, একজন লোকসভা স্পিকার নিম্নলিখিতগুলির মধ্যে কার কাছে তার পদত্যাগপত্র সম্বোধন করেন? লোকসভার স্পিকার যদি রিজাইন করতে চান তো তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? চারটে অপশন দেখো, ডেপুটি স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি আইন মন্ত্রণালয়। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেপুটি স্পিকারের কাছে জমা দেবেন। দেখো ডিটেলসে, ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে স্পিকার তার অফিস খালি করতে পারেন। আবার ডেপুটি স্পিকার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে অফিস ত্যাগ করতে পারেন, অর্থাৎ একে অপরের কাছে নিজেদের পদত্যাগপত্র পাঠাতে পারেন। ডেপুটি স্পিকার স্পিকারের কাছে, আর স্পিকার ডেপুটি স্পিকারের কাছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নিবন্ধগুলির অধীনে যৌক্তিকতার পরীক্ষা বা টেস্ট অফ রিজনেবলনেস একটি খুবই গুরুত্বপূর্ণ পরিণতি। অর্থাৎ নিচের কোন অনুচ্ছেদে বা কোন ধারাতে যৌক্তিকতার পরীক্ষা বা টেস্ট অফ রিজনেবলনেসের একটা গুরুত্বপূর্ণ পরিণতি লেখা রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, অনুচ্ছেদ 14, 14 নম্বর ধারা। 19 নম্বর প্রশ্ন দেখো, নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক হিসাবে বর্ণনা করেছেন নিচের কোন ব্যক্তি? নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি এবং মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, এই দুটোকে সংবিধানের বিবেক হিসেবে বর্ণনা করেছেন। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গ্র্যানভিল অস্টিন। 20 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধারাটি সমান ন্যায় বিচারের ধারণাকে প্রচার করে এবং দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে? দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে হবে এবং ন্যায় বিচারের ধারণাকে প্রচার করে নিচের কোন ধারাটি? সঠিক উত্তর হবে অপশন সি, ধারা 39A। 21 দেখো, নিচের কোন ধারাটি রাষ্ট্রকে পরিবেশ রক্ষা এবং উন্নয়নের নির্দেশ দিয়ে থাকে? এগুলো সবই ডিপিএসপির আন্ডারে রয়েছে এই আর্টিকেলগুলো। তো নিচের কোন ধারাটি রাষ্ট্রকে পরিবেশকে রক্ষা এবং উন্নয়নের নির্দেশ দেয়? 21 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, অনুচ্ছেদ 48A। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের 389 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিচের কোন ধারাটি স্থগিত করা যাবে না? বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিবন্ধ বা ধারা 20 এবং 21কে। দেখো, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার অধিকার যেটা হচ্ছে অনুচ্ছেদ 20 এবং জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ধারা 21, এমনকি জরুরি অবস্থার সময়ও বলবৎ থাকে, অর্থাৎ এই দুটোকে কোনো রকম বাতিল করা যাবে না। 23 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশল প্রণয়নের সাথে কার নাম যুক্ত রয়েছে? আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 সাল পর্যন্ত চলেছিল এবং সেখানে কার নামের সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, প্রশান্ত চন্দ্র মহলানবিস বা পিসি মহলানবিস। 24 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বছরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল? ফুড এসআই পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই করো।
নিচের কোন বছরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1965 সালে। 25 নম্বর প্রশ্ন দেখো, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে সরকার প্রদান করে নিচের কোনটি? চারটে অপশন, শুধুমাত্র আর্থিক সহায়তা, শুধুমাত্র প্রযুক্তিগত সহায়তা, নাকি অপশন সি উভয় এ এবং বি, নাকি উপরের কোনোটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি উভয় এ এবং বি, অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে সরকার দুটোই প্রদান করে থাকে, আর্থিক সহায়তাও এবং প্রযুক্তিগত সহায়তাও। 26 নম্বর প্রশ্ন দেখো, রাজস্ব ঘাটতি ব্যবস্থা সেটা নিচের কোনটির পরিমাণ বা কোনটির মধ্যে পার্থক্য? রাজস্ব ঘাটতি ব্যবস্থা বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সরকারের ঋণ বৃদ্ধির পরিমাণকে বোঝায় রাজস্ব ঘাটতির ব্যবস্থাকে। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহের অভিকর্ষের কারণে ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে না? কোন গ্রহের অভিকর্ষণ কারণে ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে না? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বস্তুর ভরের উপর নির্ভর করে না। কিন্তু অভিকর্ষের কারণে ত্বরণ কিসের উপর নির্ভর করে? গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভর করে, গ্রহের ভরের উপর নির্ভর করে, গ্রহের ঘনত্বের উপর নির্ভর করে, কিন্তু গ্রহের উপর অবস্থিত কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে নিচের কোন সম্পর্কটি কঠিন পদার্থের ক্ষেত্রে সত্য? গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে নিচের কোন সম্পর্কটি কঠিন পদার্থের ক্ষেত্রে সত্য? সঠিক উত্তর হবে অপশন ডি। কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তির থেকে স্থিতিশক্তি বেশি থাকে, অর্থাৎ কঠিন পদার্থ নড়াচড়া করতে পারে না, তো সেখানে স্থিতিশক্তি সব থেকে বেশি থাকে গতিশক্তির তুলনায়। দেখো কঠিন পদার্থে গতিশক্তি সর্বদা স্থিতিশক্তির চেয়ে কম হয়ে থাকে। তরলের জন্য গতিশক্তি স্থিতিশক্তি থেকে বেশি হয়, আর গ্যাসের জন্য গতিশক্তি অনেক বেশি হয় স্থিতিশক্তির থেকে, ওই জন্য ডবল অ্যারো দেওয়া রয়েছে। দেখো 29 নম্বর প্রশ্ন দেখো, অসংকোচনীয় প্রবাহের গতি পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন ডি ভেন্টুরি মিটার ব্যবহার করা হয়ে থাকে অসংকোচনীয় প্রবাহের গতি পরিমাপ করার জন্য। 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি শুষ্ক আমানত হিসাবে দেখা যায় এবং ভারতে সাজি মাটি বা ফ্লুরোসেন্ট মাটি নামেও পরিচিত রয়েছে? নিচের কোন কেমিক্যালটি? সঠিক উত্তর হবে অপশন এ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট সাজি মাটি বা ফ্লুরোসেন্ট মাটি নামেও পরিচিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন দেখো, কিভাবে ক্যাটায়ন্স গঠিত হয়ে থাকে? চারটে অপশন, ইলেকট্রনের সংযোজনের ফলে তৈরি হয়, ইলেকট্রন অপসারণের ফলে তৈরি হয়, প্রোটনের সংযোজনের ফলে হয়, নাকি প্রোটন অপসারণের ফলে ক্যাটায়ন্স তৈরি হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি ইলেকট্রন অপসারণের ফলে। ধরো কোনো একটা এক্স, সেখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় সেটা তৈরি হবে এক্স প্লাস, অর্থাৎ এখানে একটা নেগেটিভের ঘাটতি রয়েছে, তো এই এক্স প্লাসটাই হচ্ছে ক্যাটায়ন। আর অ্যানায়ন তৈরি হবে কিভাবে? এক্স রয়েছে, সেখানে যদি একটা ইলেকট্রন যুক্ত হয়ে যায় তখন হয়ে যাবে এক্স মাইনাস, অর্থাৎ একটা বেশি ইলেকট্রন রয়েছে, তো এটা হয়ে যাবে অ্যানায়ন। এটা হচ্ছে কি ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। 32 নম্বর প্রশ্ন দেখো, বনস্পতি ঘি তৈরিতে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এটা। সঠিক উত্তর হবে অপশন সি হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা থাকে বনস্পতি ঘি তৈরিতে। 33 নম্বর প্রশ্ন দেখো, রেকটিফাইড স্পিরিট হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ 95% ইথাইল অ্যালকোহল, এটা হয়ে যাবে রেকটিফাইড স্পিরিট। 34 নম্বর প্রশ্ন, নিচের কোন এনজাইমটি ডিএনএ টেমপ্লেট দ্বারা নির্ধারিত ক্রমানুসারে প্রাইমারি বিল্ডিং ব্লক যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বায়োলজির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন এনজাইমটি ডিএনএ টেমপ্লেট দ্বারা নির্ধারিত ক্রমানুসারে প্রাইমারি বিল্ডিং ব্লক
যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, পলিমারেজ। 35, নিচের কোন রঙে সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন, অর্থাৎ খুব বেশি ভালো সালোক সংশ্লেষ হয় না নিচের কোন রঙে? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, হলুদ রঙে খুব একটা ভালো সালোক সংশ্লেষ হয় না, যে কারণে বলা হয়েছে সর্বনিম্ন। এবং লাল এবং নীল এই দুটোতে সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়। দেখো সালোক সংশ্লেষের হার হলুদ রঙে সর্বনিম্ন এবং লাল রঙে সর্বাধিক। এটি ঘটে কারণ শোষণ বর্ণালীতে লাল এবং নীল রং শোষিত হয় বেশি, অর্থাৎ লাল এবং নীল রঙে ভালো সালোক সংশ্লেষ হয়ে থাকে, আর বেশিরভাগ সবুজ আলো প্রতিফলিত হয়ে চলে যায়। 36, দেখো আমাদের শরীরে কয় ধরনের জয়েন্ট থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 3 ধরনের জয়েন্ট রয়েছে। কি কি? দেখো মানব দেহে 3টি প্রধান ধরনের জয়েন্ট রয়েছে। দেখো সিনার্থ্রোসিস, তারপর দেখো অ্যাম্পিআর্থ্রোসিস এবং ডায়াথ্রোসিস, এই 3 ধরনের জয়েন্ট থাকে আমাদের শরীরে। 37 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু স্ট্যাটিক জিকের প্রশ্ন উত্তর দেখে নেব 8খানা। দেখো নংক্রেম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে? তো নংক্রেম নৃত্য প্রচলিত রয়েছে অপশন ডি, মেঘালয়। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, কার্গিল বিজয় দিবস কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, জুলাই 26। 39, দেখো কোমল গান্ধার সিনেমাটি কে পরিচালনা করেছেন? বিভিন্ন চিত্র পরিচালক সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন পরিচালক কোন সিনেমা পরিচালনা করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ঋত্বিক ঘটক। 40 নম্বর প্রশ্ন দেখো বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেছেন? আবিষ্কার এবং আবিষ্কারক পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিবর্তনের সূত্র, সঠিক উত্তর অপশন ডি, চার্লস ডারউইন। 41, দেখো কি বলছে, কেন্দ্রীয় চামড়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখো অপশন সি, চেন্নাইতে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় চামড়া ইনস্টিটিউট। 42, দেখো পণ্ডিত রাম নারায়ণ এবং সাবির খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। 43, দেখো ভিয়েতনামের প্রচলিত মুদ্রাটির নাম কি? বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ভিয়েতনামের প্রচলিত মুদ্রাটির নাম কি? সঠিক উত্তর দেখো অপশন বি, ডং। 44, সুব্রত কাপ এবং রোভার্স কাপ এই দুটো কাপ কোন খেলার সাথে সংযুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে সুব্রত কাপ এবং রোভার্স কাপ। নেক্সট 45 নম্বর প্রশ্ন, দেখো 45 থেকে 50 পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর দেখে নেব। 12th মিলান নেভাল এক্সারসাইজ হোস্ট করবে নিচের কোন শহর? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি, বিশাখাপত্তনম। 46, ম্যাচ ফিক্সিং এর কারণে 17.5 বছরের জন্য ব্যান হলেন নিচের কোন দেশের ক্রিকেটার রিজওয়ান জাভেদ? সঠিক উত্তর হবে অপশন সি, যুক্তরাজ্য অর্থাৎ ইউকে। 47, ইন্ডিয়াস মোস্ট ওয়েলকামিং রিজিয়ন ইন 2024 হিসাবে তকমা পেল নিচের কোন রাজ্য? স্টার মার্ক করবে প্রশ্নটিকে।
সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশ। 48 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসাবে 100% বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন দিল নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ 100% বাড়িতে ট্যাপ ওয়াটার কানেকশন দিয়েছে। 49, 11th ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন এ, চণ্ডীগড়ে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন প্রভো সুবিয়ান্তো? নিচের কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন প্রভো সুবিয়ান্তো? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দোনেশিয়া। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে। প্রত্যেক দিন 50টি করে প্রশ্ন তো প্র্যাকটিস করানো হচ্ছে, এবং আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমনও পাবে।